কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। আমরা চলে যাই শ্রদ্ধেয় মহারাজের মুখ নিঃসৃত অমৃতময় বাণী শ্রবণ করব। মহারাজ। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ। আমার পরম আরাধ্য পরম প্রেমাস্পদ, আমার জীবনের জীবন, আমার একমাত্র গতি, একমাত্র ভরসা, সেই ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বৈকুণ্ঠ তথা গোলকের অধীশ্বর, যিনি আমাদের অখিল ভারত ভাই ভাগবত সংঘে আমাদের নিত্য সদা সদ্গুরু রূপে বিরাজমান, সেই গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বর তথা যুগল কিশোর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। যাই হোক, আমাদের এখন পৌষ মাস চলছে, মা রাধারানীর মাস। আমাদের সকলেরই জানা যে এখন কুঞ্জ সেবায় মহাপ্রসাদ আমাদের গুরু ভগবান দয়া করে প্রকট করেছেন। সেই প্রসাদ ভক্তবৃন্দ সহ আমরা সকলে সেই প্রসাদ গ্রহণ করতে পারছি। তো এই যে শীতকাল, তো রাধারানী বা গুরুদেবের কি অহৈতুকী দয়া দেখুন। এইরকম শীত না পড়লেও ওই কিশোরান্ন মহাপ্রসাদ ঠিক জমে না। অর্থাৎ এই শীতকালেতে খিচুড়ি আমাদের শরীরকে গরম করতে সাহায্য করে। মা রাধারানী আমাদের কত দয়াময়ী, তথা আমাদের গুরু ভগবান কত দয়াময়ী। তার অহৈতুকী দয়ায় আমরা এই প্রসাদ লাভ করছি। তাই সেই গুরু ভগবান পরম দয়াল, সেই জন্য আমাদের সেই কুঞ্জ সেবায় যুগলের কথাই আমাদের বারবার স্মরণ করা উচিত।
তাই আমরা সেই বচনামৃত 706 খণ্ড থেকে আজকে সেই যুগল সরকার রাধা মাধব জিউয়ের কথা আমরা একটু আস্বাদন করব। এখানে গুরুদেব বলছেন, প্রবন্ধটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব। বলছেন শ্রী রাধা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি ও মহাভাববতী, তাই তিনি শ্রীকৃষ্ণ হইতে কোনো পৃথক তত্ত্ব নন। শক্তি মানে যেমন কোনো ভেদ নাই, সেইরূপ শ্রী রাধার সহিত শ্রীকৃষ্ণের কোনো ভেদ নাই। অগ্নি ও অগ্নির দায়িকা শক্তির কোনো ভেদ আছে কি? তাই দেখুন, আমাদের যে যুগল উপাসনা, এই উপাসনা তো অনন্তকালের। প্রায় সকল মহাপুরুষই এই যুগল উপাসনার কথা স্বীকার করেছেন। সেই জন্য গুরুদেব তার একটি বাণীতে লিখেছেন যে আমরা যত এই যুগল সরকারের কথা আস্বাদন করব, এই যুগল রাধা মাধব, রাধা সর্বেশ্বর, রাধা দামোদর, এই যুগলের কথা আমরা যত আস্বাদন করব, বলছেন আমাদের সংসারের কামনা বাসনা তত দূর হবে। আমাদের দেহ গেহ অর্থাৎ শরীর, ঘর, বাড়ি আদি যত রকমের কামনা বাসনা আছে, এই যুগল কথা আমরা যত আস্বাদন করব, গুরুদেব তার বাণীতে বলেছেন যে তত আমাদের কামনা বাসনা দূর হয়ে গিয়ে আমাদের ভগবত প্রেম লাভ হবে, ভগবানের উপর কামনা বাসনা জাগবে, যুগল সরকারের উপর কামনা বাসনা জাগবে। অর্থাৎ আমরা সকলেই সেই কুঞ্জ সেবার অধিকারী বা অধিকারিণী হতে পারবো। তাই সে গুরু ভগবানের পরম বাণী, এগুলি যতগুলি আমাদের গুরুদেব বই লিখেছেন ততগুলি আমাদের মহামন্ত্র, প্রত্যেকটি হচ্ছে লাইন মহামন্ত্র গুরুদেবের এই সকল বইগুলি। প্রত্যেকটি তাঁর সাক্ষাৎ শ্রী মুখ নিঃসৃত বাণী, যেটা তিনি নিজে জীবনে হৃদয়ঙ্গম করে সেই বাণীকে তিনি গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন শুধুমাত্র আমাদের সমস্ত ভক্তবৃন্দদের জন্য। তাই বারবার এই কথা আস্বাদন করা উচিত, বারবার পাঠ করা উচিত, বারবার শোনা উচিত। যাই হোক, আমরা সেই যুগল কথা আবার আস্বাদন করি। তাই বলছেন অগ্নি ও অগ্নির দাহিকা শক্তির কোনো ভেদ আছে কি? দর্পণে প্রতিবিম্বমান নিজ মূর্তি পৃথকভূত মনে হইলেও উহা যেমন কোনো পৃথক নয়, তদ্রূপ শ্রীকৃষ্ণেরও প্রতিবিম্বিত রূপ শ্রী রাধার কোনো ভেদ নাই। অর্থাৎ আয়নার মধ্যে যখন আমরা নিজেদের ছবি দেখি, আয়নায় যখন আমরা মুখ দেখি, তখন ওই আয়নার মধ্যে যে ছবিটি দেখা যায় আমাদের, আমি এক হলেও ওইখানে পৃথকের মতো লাগে দর্পণের জন্যে। কিন্তু আমরা তত্ত্ব তো আমরা একটাই, একই। আয়নার যে ছবি, আমার নিজের শরীরের যে ছবি, ওই একই, ওতে কোনো ভেদ নাই। শ্রী রাধা মাধব দ্বিদল চনকের অর্থাৎ ছোলার মতো যুগনন্ধ, একই বস্তু দুই ভাগে বিভক্ত রস আস্বাদনের জন্য। রস বৈশ, যে রস স্বরূপ কৃষ্ণ রস রূপে বিরাজ করেন যুগল হইয়া, মহারাসে অনন্ত তাহার যুগল মূর্তি দেখিয়া মূর্ছিত হইতে হয়। অনন্ত যুগল মূর্তি রাসের সময় প্রত্যেক গোপীর সঙ্গে ভগবান কৃষ্ণ যখন দুই দুই গোপীর মাঝে সকল গোপীকে নিয়ে ভগবান কৃষ্ণ যুক্ত হয়েছেন, যুগল রূপ হয়েছেন। কিন্তু সে একই বস্তু। তাই বলছেন মহারাসে অনন্ত তাহার যুগল মূর্তি দেখিয়া মূর্ছিত হইতে হয়। যুগল না হইলে কি রাস হয়?
না নিজের রস আস্বাদ্য হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেন শ্রী রাধার ডিম্বই এই বিশ্ব ব্রহ্মাণ্ড। অতএব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবই শ্রী রাধা মাধবের সন্তান সন্ততি। রাধা হচ্ছে ভিন্না ভিন্নাত্মিকা শ্রী ভগবানের পরম আহ্লাদিনী চিৎ শক্তি। ভক্তজনকে পরমানন্দ প্রদানের জন্যেই এক ভগবত তত্ত্ব যুগল রূপ ধারণ করিয়া রহিয়াছেন। তাই সন্মোহন তন্ত্রে বলা হয় তস্মাৎ জ্যোতির অবুধা বেধা রাধা মাধব রূপকম। একই পরম জ্যোতি দুই ভাগ হইয়া রাধা মাধব রূপ পরিগ্রহ করিয়াছেন। সেজন্য রাধা কৃষ্ণে ভেদভাব রাখিতে নাই। রসসাগর রাধা কৃষ্ণ এই রূপ এক দেহ হইয়াছে, কেবল ক্রীড়ার জন্যেই এক দ্বিধা ভাগ, কেবল রস আস্বাদনের জন্য ক্রীড়ার জন্য এক থেকে দ্বিভাগ হয়েছেন। যে ইয়াং রাধা যশ্চ কৃষ্ণ রসাদ ভেদ অশ্চৈক ক্রীড়ানার্থং দ্বিধা অভূত। ইহা অথর্ববেদের শ্রী রাধা তাপনী উপনিষদের উক্তি। তাই রাধা যেমন কৃষ্ণাত্মিকা অর্থাৎ কৃষ্ণ ছাড়া নন, তেমনি কৃষ্ণ রাধাত্মিকা অর্থাৎ রাধা ছাড়া নন। উনারা নিত্য এক হইয়া বিরাজ করেন। রাধা কৃষ্ণাত্মিকা নিত্যং কৃষ্ণ রাধাত্মক ধ্রুবং, ব্রহ্মাণ্ড পুরাণ। এই বিষয়ে শ্রী নারদ পঞ্চরাত্রের উক্তিটিও স্মরণীয়। হরের অর্ধ তনু রাধা, রাধিকার্ধং তনুর হরি। বলছে হরের অর্ধ তনু রাধা, অর্থাৎ হরির অর্ধেকটি দেহ রাধা, রাধিকা অর্ধং তনু হরি, আর রাধারানীর অর্ধেক শরীর হচ্ছে কৃষ্ণ। যেমন হরির অর্ধদেহ শ্রী রাধা, সেই রূপ শ্রী রাধার অর্ধদেহ শ্রীকৃষ্ণ। তাই রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই, অভেদ অদ্বয় তত্ত্বই রাধাকৃষ্ণ যুগল তত্ত্ব। ভগবান নিম্বার্কের ঔদুম্বর নামে এক আচার্য শিষ্য বলিয়াছেন শ্রী রাধা কৃষ্ণা, বলছেন শ্রী রাধিকা কৃষ্ণ যুগং সনাতনং নিত্যৈক রূপং বিগমাধি বর্জিতম। অর্থাৎ রাধা কৃষ্ণ যুগল যুগ যুগ ধরিয়া নিত্য এক রূপে বর্তমান, উহার কোনোদিন বিভেদ নাই। কে বলছেন? আমাদের নিম্বার ভগবানের এক আচার্য শিষ্য, তার নাম হচ্ছে ঔদুম্বর আচার্য। এই জন্য এই ঔদুম্বর সংহিতা আছে। হ্যাঁ, এই ঔদুম্বরজি আমাদের নিম্বার তত্ত্ব সম্বন্ধে এই যুগল উপাসনার কথা, কুঞ্জ সেবার কথা ঔদুম্বরজি প্রচুর লিখেছেন। যাই হোক, আবার এদিকে সন্ত কবির দাসও বলিয়াছেন ধারাকে উল্টাইয়া দিলে রাধা হইয়া যায়। অর্থাৎ সংসারের ভোগের ধারা উল্টাইলে, ত্যাগ আরাধনার রাধা প্রভাবিত করিলে ভক্ত রাধা হইয়া যান। সংসারের ধারাটাকে উল্টিয়ে দিলেই রাধা হয়ে যায়, ভোগের ধারাটা উল্টিয়ে দিলেই ত্যাগের রাধা ধারা হয়ে যায়। যেমন দর্পণেতে নিজের বলছেন যেমন দর্পণেতে নিজের নয়ন দেখা যায়, সেইরূপ কৃষ্ণতেই শ্রী রাধাকে দেখা যায় ও শ্রী রাধাতেই শ্রী কৃষ্ণ দর্শন হয়। রাধাং কৃষ্ণ স্বরূপাং বই কৃষ্ণং রাধা স্বরূপিনম। রাধা ছাড়া কৃষ্ণ উপাসনা আর করিবে কে?
রাধ ধাতু হইতে আরাধনা হইয়াছে। যেমন জল ও তরঙ্গের কোনো বিভাগ হয় না, যেই জল সেই তরঙ্গ, সেই রূপ। রাধা মাধবেরও কোনোদিন বিভাগ নাই। ব্রহ্ম রাধা কৃষ্ণ হইতে জীব জগতেরও ভেদ আছে, অভেদও আছে। তাহলে ওই জীব জগৎ রাধাকৃষ্ণ থেকে এসেছে, সেটা ভেদও আছে আবার অভেদও আছে। কিরকম? ওই কুণ্ডলের মতো। ওই কুণ্ডলটা কি না, সেখানে বলছেন যেমন সর্প যখন কুণ্ডলী আকারে থাকে তখন ভেদ, আবার যখন লম্বমান হয় তখন অভেদ। বোঝা গেল? অর্থাৎ সাপ যখন কুণ্ডলী অর্থাৎ গুটিয়ে থাকে তখন তার গোটা শরীরটাকে মনে হয় যেন অনেকগুলি ভাগ হয়ে গেছে, অনেকগুলি ভাগ, 4-5টা ভাগ হয়ে যায়। যেমন সাপের যেরকম লম্বা, হ্যাঁ, তার দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্য প্রস্থের উপর বিবেচনা করবে। যতটা তার যত লম্বা হবে তত তার পরিমাণটাও বেশি হবে। গুটলিগুলো যত হবে, যত গুটিয়ে থাকবে, বড় লম্বা সাপ হলে মনে হবে অনেকগুলো ভাগ হয়ে আছে। সেটাই হচ্ছে ওই কুণ্ডলবৎ। তাই বলছেন। আবার যখন লম্বা হয়ে যাচ্ছে সাপটা তখন ওই একটাই লাগে, তখন তার অরিজিনাল রূপটাই তখন তাকে চেনা যায়, এই সাপটা একটাই। যখন গুটুলি পাকিয়ে থাকে তখন মনে হয় যেন অনেকগুলো। সেটা কি বলা হচ্ছে? ওই কুণ্ডলবৎ। তাই ব্রহ্মসূত্রে বলা হয় উভয় ব্যাপক দেশে ওহি কুণ্ডলবৎ। যে জড় চেতনাত্মক সমস্ত বিশ্ব ব্রহ্মাত্মক অর্থাৎ রাধাকৃষ্ণাত্মক, অর্থাৎ জড় চেতন পদার্থ এই জগতে যা কিছু রয়েছে সবই ব্রহ্মাত্মক, অর্থাৎ সবই রাধাকৃষ্ণময়। অর্থাৎ জড় থেকে চেতন পদার্থ প্রত্যেকটা বস্তুতেই ভগবান রাধাকৃষ্ণ সর্বদাই বিরাজমান। জীব ও জগৎ উপাস্য শ্রী রাধা মাধবের অংশ ও অঙ্গ জানিতে হইবে। সেজন্যে কাহারও অপমান বা অবজ্ঞা করিতে নাই। কারণ বিশ্বেশ্বর কৃষ্ণ ও বিশ্বেশ্বরী শ্রী রাধা সর্বঘটে বিরাজ করিতেছেন। ঘটি ঘটি রাধা, ঘটি ঘটি কান। সেজন্য বৈষ্ণবরা সর্বদা দীনভাবে অবস্থান করেন, কারণ তাহাদের রাধা মাধব যে সর্বত্র। ভগবান নিম্বার্কাচার্য শ্রী রাধা মাধবের মহিমার কথা উল্লেখ করিতে গিয়া তাঁর বেদান্ত দশশ্লোকীতে কৃষ্ণের মহিমা বর্ণনার পর শ্রী রাধার মহিমার কথা উল্লেখ করেছেন। অঙ্গে তু বামে বৃষভানুজাং মুদা বিরাজমানাম অনুরূপ সৌভাগ্যম সখী সহস্রী পরিসেবিতাং সদা স্মরেম দেবীং সকলেষ্ট কামদাম। ভগবান শ্রীকৃষ্ণের সমান গুণসম্পন্না ও স্বরূপভূতা এবং ওই কৃষ্ণের বামঙ্গে প্রসন্নতা পূর্বক বিরাজমানা অনন্ত সখীদের দ্বারা পরিসেবমান ভক্তের সকল অভীষ্ট প্রদানকারিণী সেই বৃষভানু নন্দিনী মহারানীকে আমরা সর্বদা স্মরণ করি। কে বলেছেন এটি? নিম্বার ভগবান তার দশশ্লোকিতে বলেছেন, বেদান্ত দশশ্লোকিতে সেই কথা বলেছেন। আবার সনকাদি ঋষিরা দেবর্ষি নারদকে বলিলেন, রাধয়া সহিত দেব মাধব বৈষ্ণব উত্তমই অর্চ বন্দশ্চ ধেয়শ্চ শ্রী নিম্বার পদানুগই। অতএব শ্রী রাধার সহিত মাধবের উপাসনা করা যেমন নিম্বার বৈষ্ণবদের সিদ্ধান্ত, অর্থাৎ নিম্বার বৈষ্ণবের সিদ্ধান্ত হচ্ছে যুগল উপাসনা, রাধা সর্বেশ্বরের উপাসনা, সেইরূপ সকল বৈষ্ণবদেরও সিদ্ধান্ত জানিতে হইবে, বা এটি সকল বৈষ্ণবদেরই সিদ্ধান্ত মানিতে হইবে। তাই বলছেন, মানিতে হইবে, মেনে নিতে হবে এটা। কারণ সকলের পূর্বপুরুষ হচ্ছেন যেহেতু সনকাদি ঋষিগণ,
হুম, তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে রাধা কৃষ্ণই হচ্ছেন সেব্য তত্ত্ব, তিনি হচ্ছেন সাক্ষাৎ পূর্ণতম ভগবান ও ভগবতী, সেই যুগল রূপ। যাই হোক, এইখানেই আমার ভাগবতী কথা বিশ্রাম লাভ করুক। জয় গুরু উদ্দেশ্যা। জয় গুরু রাধে শ্যাম মহারাজ জি, একটু দর্শন। জয় গুরু রাধেশ্যাম, মহারাজ জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে রাধেশ্যাম। শ্যাম, জয় গুরু রাধে জয় গুরু রাধে শ্যাম। স্টার্ট করি। হ্যাঁ মহারাজ, একটু দর্শন দাও। আচ্ছা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। সবার প্রণাম নিয়ে জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু মহারাজ রাধে কেমন আছো? শ্যাম। আনমিউট করো আগে, মিউট হয়ে আছে। ও ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। হ্যাঁ, তাই তো। জয় গুরু রাধেশ্যাম। সোনা শীতে একবারে কাবু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা কাবু করে দিচ্ছে। এই তো। আমাকে তোমাকে- বানিয়ে দিচ্ছে হ্যাঁ, আমাকে ঠান্ডায় আইস বানিয়ে দিচ্ছে। আইস বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও বাবা, দেখছো না আমাদেরকে এত শীত করছে বলে আমাদের মা রাধারানী ওই জন্য খিচুড়ি প্রসাদ পাওয়াচ্ছে। হুম, ওই জন্যই ভালো আছে আর কি, বুঝতে পেরেছো? ওই জন্য খুব ভালো আছি। আর তুমিও স্যাটারডে যাবো, স্যাটারডে। স্যাটারডে আসছো? আমরা বলছি বৈভব এখনো আসছে না কেন, বৈভব আসছে না কেন? হুম, আচ্ছা, বেশ বেশ, স্যাটারডে আসবে, বাহ, বেশ সুন্দর খবর হলো। মা কেমন আছো মা? হ্যাঁ হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ও, আমাদের বিশ্বজিৎ ভাই, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ, সব ভালো তো সবাই? ও, ঠিক আছে, বেশ বেশ, সবাই ভালো থাকুন। হ্যাঁ, সঙ্গ হোক। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, সঙ্গ হোক। জয় গুরু রাধে শ্যাম জয় গুরু মহারাজ। রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম দিদি। হ্যাঁ, হ্যাঁ যাচ্ছি, 27 তারিখে যাব ভাবছি। 27 তারিখে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা 27 আর তারিখে। যা বেশ। ঠান্ডা পড়েছে সব কাবু হয়ে যাচ্ছি তো। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। ঠান্ডা, আর আমাদের ঘরগুলো তো এমনি ঠান্ডা, তারপরে আরো হ্যাঁ এখন হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ, সেই তো সেই তো, হ্যাঁ হ্যাঁ, তাই তো, তা তো হবেই। সেই আর ঠিক আছে বাবা। সব ফোসকা পড়ে গেছে জানো, হ্যাঁ হ্যাঁ, আমার আঙুলগুলোতে সব ফোসকা পড়ে গেছে ঠান্ডাতে। ঠান্ডাতে। এসে চুলকাচ্ছে, জ্বালা করছে, এসব হচ্ছে। ও এই হ্যাঁ, ঠান্ডা আপনি হলেই গরম আমার জলে সেক সব হয়। নিতে হবে। হ্যাঁ, গরম জলে সেক নেবেন, গরম জলে সেক নেবেন। আচ্ছা। হুম, বোরোলিন বলেছে। লাগাবেন, বোরোলিন লাগাবেন, একটু গরম করে লাগালে পরে খুব ভালো আরাম হয়। হ্যাঁ, গুরুদেব রাধারানী তাই বলতেন বলছিল। কিছু কেটে গেলে, ছিঁড়ে গেলে বা এরকম ইয়ে হলে না, গুরুদেব বলতেন বোরোলিন গরম করে লাগাবেন। হুম হুম হুম, হুম, বেশ। বেশ, ঠিক ঠিক আছে, আছে, যেন সবাই ভালো থাকুন। 27 হ্যাঁ, তারিখে যেন যেতে পারি এইটা করো। নিশ্চয়ই নিশ্চয়ই, সব হ্যাঁ, বাধা গুরুদেব প্রার্থনা করি। বিপদ কাটিয়ে দাও। গুরুদেব হচ্ছে প্রার্থনা করি, নিশ্চয়ই আসবে তো বলছি। জয় গুরু ঠিক আছে, রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বেশ, সঙ্গ শুরু হোক। হ্যাঁ 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 হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, কন্যা কুসুম, জয় গুরু রাধেশ্যাম। জয় হ্যাঁ, গুরু রাধে ঠিক আছে, শ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বেশ বেশ। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, অপূর্ব দর্শন। আমরা চলে যাই অতি শ্রদ্ধেয় গুরু ভগবানের পার্শ্বদ স্বরূপ আমাদের অগ্রজ শ্রদ্ধেয় দেবদাস কাকু আজকে আমাদের সাথে আছেন। তার কাছে, তার শ্রীচরণে আমরা অনুরোধ করেছি যে কোনো স্মৃতিচারণা গুরুদেবের সাথে, বিশেষ করে তিনি যে রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করতে গেছিলেন সেই সময় তারা ছিলেন অতি সৌভাগ্যবান। তারা গুরুদেবের সাথে দিল্লি গেছিলেন, তারপরে কোথায় বৃন্দাবন গেছিলেন তারা। তো সেই কোন একটা ঘটনা যদি স্মৃতিচারণ করে আমাদেরকে সমৃদ্ধ করেন।
তার শ্রীচরণে প্রার্থনা। হ্যাঁ কাকু বলো। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ জয় গুরু রাধে শ্যাম দিদি। শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু। ওং সচ্চিদানন্দ রূপায় গুরাবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমঃ ক্লিষ্ট কর্মণে নম বিপ্রবরেণ্যায় জনসংঘ হিতায় চ শুভ বুদ্ধি প্রদাত্রে চ তস্मै নিত্যং নমো নমঃ। হেমন্তায় নমস্তুভ্যং গুরাবে দিব্য চক্ষুষে প্রিয়ায় প্রাণনাথায় প্রাণরামায় তে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকীপতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু রাধে শ্যাম। আজকের এই সভায় উপস্থিত সমস্ত ভক্ত শিষ্যবৃন্দ এবং বৈষ্ণব ভক্ত বাবা মায়েদের চরণে আমি জানাই আমার প্রণাম। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি স্মৃতিচারণ করব, কিন্তু স্মৃতিচারণে আমার আর সব কথা স্মৃতিতে নেই, অনেক কথা ভুলে গেছি। ভালো ছেলে যেমন স্মৃতিচারণ করতে গেলে সব কথা আগে থেকে মুখস্থ করে রাখে, বলবার জন্য তৈরি হয়ে থাকে। আমাকে রজত বললে আজকে তোমাকে একটু স্মৃতিচারণ করতে হবে। যাই হোক, আমি একটু স্মৃতিচারণই করি। সালটা হচ্ছে 1993, গুরু পূর্ণিমা। ডাক্তারবাবুর বাড়িতে তখন গুরু পূর্ণিমা, ডাক্তার আশিস ব্যানার্জির বাড়িতে গুরু পূর্ণিমা উৎসব হতো। উৎসবের পরের দিনে আমরা অনেকেই দেখা করতে যেতাম। বর্ধমানের যারা থাকতো তারা তো প্রায় সবাই আসতেন, এবং আমি ওই বানগাতা থেকে এসেও গুরুদেবের সঙ্গে একবার দেখা না করলে যেন আমার মনের খিদে মিটত না। তা সেদিন গুরুদেবের কাছে এসেছি। গুরুদেব আর বৈকাল বেলায় এসেছে ওই পাঁজরা থেকে উদয়নন্দী মশাই, এপি চৌবেড়া থেকে, পাঁজরা ভুল বললাম, চৌবেড়া থেকে উদয়নন্দী মশাই এসেছেন। দিয়ে দুজনা গুরুদেবের কাছেই বসে আছি, তখন বর্ধমানের শিষ্য ভক্তরা এসে পৌঁছায়নি, যার জন্য গুরুদেব বলছেন, জানো আমি এবারে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছি। আমাকে সংস্কৃতর শাস্ত্রের উপরে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে জাতীয় অধ্যাপক হিসাবে। আমরা তো বললাম এটা খুব ভালো কথা, এটা আমাদের কাছে খুবই আনন্দের কথা। শিক্ষকতা কখন পাবেন? বলে যে শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর, সেই দিন। 5ই সেপ্টেম্বর তখন তো হচ্ছে ভাদ্র মাস। তা 1 মাস এর আগেই ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পাবেন। যাই হোক, শুনে মনটা খুবই আনন্দ হলো। রাস্তায় গুরুদেবকে কাছ থেকে বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে উদয়নন্দী বললে, দেখো আমার মনে হচ্ছে গুরুদেব রাষ্ট্রপতি পুরস্কার পাবেন আর আমরা কেউ যেতে পারবো না, আমরা কেউ দেখতে পাবো না। এই দৃশ্যটা যদি দেখতে পেতাম কত না ভালো হতো। তুমি যাবে? আমাকে বললে। আমি বললাম, না দাদা, আমার সময় নাই,
আমি চাষাভুষো লোক, হ্যাঁ, আমি ওই সব সময় কি আর যেতে পারি ভাদ্র মাসে? দিয়ে কয়েকদিন বাদে উদয়নন্দী আবার আমাকে এক বলছে, তখন তো আর ফোন থাকে না, আবার এক বর্ধমানে একদিন বলছে যে চলো চলো। আমি বললাম আচ্ছা ভেবে দেখছি। ভেবে দেখার পর, বলার পর 1 সপ্তাহ পরে উনি 2টো টিকিট কেটে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছেন সোজা। তখন আমার বাবা ছিলেন, বাবাকে বললাম এরকম উদয়দা 2টো টিকিট কেটে নিয়ে এসেছে, মানে দিল্লি যাওয়ার জন্য। বাবা বলেছে ভালো তো, যা, গুরুদেব রাষ্ট্রপতি পুরস্কার পাবে, এ তো ভালো কথা। হ্যাঁ, তার শিষ্যরা যদি না যায় তো কে যাবে? আমারও তো মনে মনে খুবই আনন্দ হলো। বাবা সায় দিয়েছে, দিয়ে বাবা নিজের কাছ থেকে উদয়নন্দী বাবুকে টিকিটের দামটা দিয়ে দিলেন সব। উদয়দা চলে গেল। উদয়দা চলে যাওয়ার পর একদিন গুরুদেব ফের বর্ধমানে এসেছেন। আমরা ফের গেছি গুরুদেবের কাছে দেখা করতে। গুরুদেব বললেন যে আমি তো এখন হালিশহর যাব, তা ওখান থেকে আমি তো আর একা দিল্লি যেতে পারবো না, তা আমাকে তো সঙ্গী নিতে হবে। তা উনি কাকে সঙ্গী করবেন না, হালিশহরের গোপাল বাবু, যিনি দ্বিতীয় অধ্যাপক ছিলেন। বললেন গোপালকে বলেছি যে সঙ্গে যাবার জন্য। আর ওনার গুরুদেবের মামার বাড়ি হচ্ছে বাঁধগাছা, কিন্তু গুরুদেবের মায়ের মামার বাড়ি হচ্ছে রানাঘাট। রানাঘাটে গুরুদেবের মায়ের যে ভাই যারা আছেন, তাদের মধ্যে এক ভাইয়ের নাম হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। উনি দিল্লিতে থাকেন, দিল্লিতে চাকরি করেন, দিল্লিতে ওনার ফ্ল্যাট আছে, ওইখানে থাকেন। তখন গুরুদেব বললেন আমি দেখি ওইখানেই থাকবার চেষ্টা করব, এইটুকু শুধু বললেন। তারপরে একদিন উনি চলে গেলেন হালিশহর। আমার আর উদয়নন্দীতে একদিন গুরুদেবের সঙ্গে আমরা যে যাচ্ছি, গুরুদেব তখনও জানতেন না। হ্যাঁ, গুরুদেবকে যে বলছে আমরা যাব, গুরুদেবের মুখের হাসিখানা মানে কি অদ্ভুত লাগলো, যেন উনি কত আনন্দ পেলেন যে আমার শিষ্যদের মধ্যেও অন্তত 2জন যেতে চাইছে স্ব ইচ্ছায়। উনি অনেক কি বলেছিলেন, কেউ আর রাজি হননি, তা এরা 2জনা স্ব ইচ্ছায় যেতে চাইছে। তা গুরুদেব বললেন তোমরা তো যাবে, তাহলে তোমাদের তো আমার সঙ্গে তো যাওয়া চলবে না, আমি তো যাব 1 তারিখে। আর 1 তারিখ থেকে মানে 5ই সেপ্টেম্বর দেওয়া হয় রাষ্ট্রপতি পুরস্কার, তাহলে 1 তারিখে উনি যাবেন, 2 তারিখে দিল্লিতে নামবেন, 3 তারিখ 4 তারিখ ওনার ওখানে ট্রেনিং হয়। রাষ্ট্রপতি যারা পুরস্কার পান তাদের ওই ট্রেনিং দেয়া হয়, কিভাবে রাষ্ট্রপতির কাছে যেতে হবে, কিভাবে রাষ্ট্রপতির কাছে পুরস্কার নিতে হবে, এই সবগুলো ট্রেনিং দেওয়া হয়। তা তোমরা তো আগে থেকে যে তোমাদেরকে তো কোথায় থাকবে আর কোথায় যে তোমরা ইয়ে করবে, আর তোমাদেরকে তো ঢোকবার অনুমতি দেবে না কোথাও। তা তোমরা এক কাজ করো, তোমরা 3 তারিখে ট্রেনে চাপো, তাহলে 4 তারিখে রাতে পৌঁছাবে। 4 তারিখে রাতে তোমাদেরকে দিল্লি স্টেশনে আমি নিতে পাঠাবো। আর আমি সেই সময় ভাদ্র মাস তো, গরমকাল, এক পকেটে একটা লাল রঙের রুমাল ছিল, সেইটা বার করে মুখটা মুছছিলাম ঘামটা। তাও উনি বললেন এই ঠিক হয়েছে, এই তোমার পকেটের এই লাল রুমালটা যখন ট্রেনটা স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকবে, লাল রুমালটা নাড়াবে, হ্যাঁ, তাহলে তোমাকে দিকে চিনে নেবে। তাই হলো, আমি আর উদয়নন্দী যে 3 তারিখে, তার আগে গুরুদেব 1 তারিখে চলে গেলেন। সঙ্গে কে গেলেন না, ওই যে বিনয় মুখোপাধ্যায় বললাম, ওনারই আর এক ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে জিতদাস মুখোপাধ্যায়, বিপ্রদাস মুখোপাধ্যায়। এরা
সম্পর্কে ওরা গুরুদেবের ভাই হচ্ছেন। তা ওই দ্বিজদাস বাবু, ওই গোপাল বাবু আর গুরুদেব ওনারা সব 1 তারিখই চলে গেলেন, যে ওনারা সেই গুরুদেবের মামার বাড়ি অর্থাৎ দ্বিজদাস বাবুর জ্যাঠামশাইয়ের বাড়িতে উঠলেন। আর আমরা দুজনায় 3 তারিখে কালকা মেলে যে তার পরের দিনে দিল্লিতে রাত 8:30টার সময় নামলাম। আর যথারীতি স্টেশনে গোপাল বাবু আর ওই দ্বিজদাস বাবু দুজনকেই চিনতাম। হ্যাঁ, দুজনাই আমার রুমাল নাড়া দেখে দুজনাই আমাদিকে করলেন, চিনে দেখতে পেলেন। ওনারা আমাদিকে স্টেশন থেকে বার করে নিয়ে এসে একটি অটো, 3 চাকার অটোতে চাপালেন। চাপিয়ে বললেন, আজকে তো তোমাদের গুরুদেবের সঙ্গে দেখা হবে না, তোমাদের আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করেছি। গুরুদেব যেখানে আছেন এখানে একই বাড়িতে সবাইকার জায়গা হবে না। যাই, মনটা একটু খারাপ হয়ে গেল যে একই বাড়িতে আজকে যাবো, গুরুদেবের সঙ্গে দেখা হবে না। যাই হোক, ওনা আমাদিকে নিয়ে গেলেন রোহিণীর 19 নম্বর সেক্টরে, আর গুরুদেব আছেন রোহিণীর 7 নম্বর সেক্টরে। অতএব একটা সেক্টর থেকে আর একটা সেক্টর অনেকটা তফাৎ, অনেকটা রাস্তা। আর রোহিণী একটা ছোটখাটো জায়গা না, বিরাট জায়গা। আর দিল্লি থেকে রোহিণী অনেক রাস্তা। যাই হোক, আমরা ওই স্টেশন থেকে বেরিয়ে যখন রোহিণীর 19 নম্বর সেক্টরে পৌঁছালাম তখন প্রায় রাত 11:15। যে ভদ্রলোকের বাড়িতে আমাদিকে নিয়ে গেলেন ওনারা, তিনি হচ্ছেন আবার ওই গুরুদেবের মাসিমার বাড়ি আছে পাঁচরায়। মেসমশাইয়ের, গুরুদেবের মাসিমার আর যে মেসমশাই ছিলেন তার প্রথম পক্ষের ছেলের ছেলে, অর্থাৎ গুরুদেবের সম্পর্কে ভাইপো হচ্ছেন। তিনি দিল্লি র এর ডিপার্টমেন্টে কাজ করেন। তিনি আমাদেরকে আগে থেকে দ্বিজদাস বাবু সব যোগাযোগ করেছিলেন, তিনি বলতেই আমাদেরকে নিয়ে গেলেন। আর গোপাল বাবুকে, দ্বিজদাস বাবুকে ছেড়ে দিলেন, ওই ওনারা রোহিণী সেক্টর 7-এ চলে যাবেন। আমরা দুজনা গেলাম, ওই ওপরে উঠলাম, যার বাড়িতে উঠলাম উনি বললেন, আপনারা ক্লান্ত, হাত পা ধুন, হ্যাঁ, যদি চান টান করেন চান করে নেন, আমি আপনাদের চা খাওয়াচ্ছি, এখন শুধু চা খাওয়াবো, আর কিচ্ছু খাওয়াবো না। দিয়ে আমরা হাত পা ধুয়ে চাটা দিলেন, বলে আপনারা মিনিট 15 অপেক্ষা করুন। মিনিট 15 মধ্যেই ওনার স্ত্রী গরম ভাত আলু ভাতে করে দিলেন। আমরা পরম তৃপ্তির সঙ্গে দুজনা খেলাম। দিয়ে উনি বললেন যে তোমরা শুয়ে পড়ো, হ্যাঁ, শুয়ে ঘুমিয়ে নাও, কাল সকাল 6টার সময় ওঠাবো তোমাদের। আমি যথারীতি সকাল 6টার সময় উনি আমাদের উঠে দিলেন, বললেন তোমরা বাথরুম যাবে কি, মুখ হাত ধুয়ে নাও, চা টিফিন করে নাও। দিয়ে আমাদেরকে চা টিফিন করিয়ে নিয়ে উনি আমাদেরকে বাসে করে নিয়ে এলেন। নিয়ে এসে গুরুদেব যে অশোকা হোটেল বলে যেখানে ওনাদের থাকার ব্যবস্থা ছিল সেখানে নিয়ে এলেন। সেখানে নিয়ে এসে শোনেন যে গুরুদেব ওখানে থাকেন না, ওনার মামার বাড়িতে থাকেন। আর উনি এখানকার হোটেলের খাবার কিছু খাবেন না, সেই জন্য এই হোটেলেও থাকবেন না। আর উনি ওইখান থেকে মামার বাড়ি থেকে এসে 2 দিন ট্রেনিং এ জয়েন করেছেন। আজকে ওই মামার বাড়ি থেকেই সিফোর্ট অডিটোরিয়াম স্টেডিয়ামে চলে যাবেন বলেছেন। তা আবার উনি সেই ওই সিফোর্ট অডিটোরিয়াম থেকে আরো যারা রাষ্ট্রপতি, মানে ওই হোটেল থেকে সিফোর্ট স্টেডিয়ামে আসার জন্য রাষ্ট্রপতি যারা পুরস্কার পাবেন তাদের জন্য সরকার থেকে বাস দেওয়া হয়েছে। বাসে করে সবাইকে নিয়ে আসবে। আমাদেরকে উনি সেই বাসে চাপিয়ে নিলেন। নিয়ে রয় যেহেতু কাজ করেন, ওনার তো কোনো অসুবিধা নাই, যে উনি চাপিয়ে নিয়ে এসে সিফোর্ট অডিটোরিয়ামের স্টেডিয়ামে নিয়ে এসে হাজির করলেন। তারপরে উনি দুটো ওই সিফোর্ট অডিটোরিয়াম স্টেডিয়ামে ঢোকার জন্য দুটো
পাস থেকে জোগাড় করে নিয়ে চলে এলেন, দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দিলেন। আর এদিকে আমরা শ্রীপোটো স্টেডিয়ামে ঢুকে দেখি গুরুদেবকে কোথাও দেখতে পাচ্ছি না। এদিক ওদিক তাকাতাকি করছি, রাষ্ট্রপতি আসবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তখন প্রায় 11টা বাজছে। হঠাৎ দেখি গুরুদেব ঢুকছেন, সঙ্গে গুরুদেবের ওই বিনয় মামার ছেলে বউ আর তাদের বিনয় মামার নাতি নাতনি, এই 5 জনা ঢুকছেন। যাই গুরুদেবকে দেখতে পেয়ে আমরা সেই ওপর থেকে গ্যালারি থেকে নেমে আর গুরুদেবের সঙ্গে কাছে দেখা করে এলাম। গুরুদেব বলছেন, তোমরা ঢুকলে কি করে? আমি তো তোমাদের পাস করিয়ে রেখেছি, তোমরা যাতে ঢুকতে পাও, তোমরা আসবে শুনেছি, হ্যাঁ তোমাদেরকে নিয়ে আসবে। আমরা বললাম এইরকম উনি আমাদের সব ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। বলি তো বাহ বাহ, তাহলে আমার আর ওই পাসগুলো কোনো কাজেই লাগবে না। যাই হোক, যথারীতি ভাবে রাষ্ট্রপতি মিনিট 5-এর মধ্যে রাষ্ট্রপতি এসে ঢুকলেন। তারপর রাষ্ট্রপতি মানে হিন্দিতে ভাষণ দিলেন। হিন্দিতে ভাষণ দেওয়ার পর পুরস্কার দেওয়া আরম্ভ হলো। প্রথমে সিরিয়াল ধরে পুরস্কার দেওয়া হচ্ছে, যেমন আসাম, অন্ধ্র, হ্যাঁ এইসব রাজ্যের যারা রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তাদের নাম ডাকা হচ্ছে। তারপরে সাবজেক্ট অনুযায়ী ABCD ধরে আমাদের গুরুদেবের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে একবারে শেষ দিকে। আমরা অধীর হয়ে যাচ্ছি কখন আমাদের গুরুদেব রাষ্ট্রপতি পুরস্কার পাবে, কখন গুরুদেবকে রাষ্ট্রপতি পুরস্কার দেবে। হ্যাঁ, ঘন্টা 1.5 পেরিয়ে গেল, তবু আমাদের গুরুদেবকে তো ডাকছে না। তারপরে ওয়েস্ট বেঙ্গলের যখন নাম ঘোষণা করা হলো, আমরা বললাম যাক এবারে আমরা গুরুদেবকে দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গলের নাম করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা, ও বাবা প্রথমে দেখছি এস সাবজেক্ট দিয়ে বি ইয়ে করে, সংস্কৃত সাবজেক্ট আবার শেষের দিকে এস। হ্যাঁ, অতএব আমাদের গুরুদেবের সব রাষ্ট্রপতি পুরস্কার প্রায় শেষে, একবারে সবার শেষে। যখন সবার শেষে হয়েছে, গুরুদেবকে যখন নাম ডাকালো, গুরুদেব উঠে যাচ্ছেন, রাষ্ট্রপতি জোড়হাত করে প্রণাম করছেন। হয়তো ছবিটা আমি এখানে দেখাতে পারতাম, এখন কোনো মোবাইল থেকে, এখানে আছি ছবিটা আশ্রমে। তা গুরুদেব রাষ্ট্রপতিকে নমস্কার জানাচ্ছে। হ্যাঁ, আর গোটা স্টেডিয়ামটা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছেন, হাততালি দিচ্ছেন। হ্যাঁ, সে যেন একটা কিরকম যেন কোন ইয়ে থেকে কোন মহাপুরুষ এসে দাঁড়িয়েছেন, যাকে উঠে সবাই সম্বর্ধনা জানাচ্ছে। হ্যাঁ, দেখে কি ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের গুরুদেবকে যেন সবাই বরণ করে নিচ্ছে। তারপর গুরুদেবকে রাষ্ট্রপতি মানপত্র দিলেন, হ্যাঁ পদক দিলেন। হ্যাঁ, আর মঞ্চে তখন ওই তখনকার তথ্য সম্প্রচার মন্ত্রী অর্জুন সিং ছিলেন, তিনি রয়েছেন। রাষ্ট্রপতি দিয়ে রাষ্ট্রপতি গুরুদেবকে নমস্কার করে সভা ত্যাগ করে বেরিয়ে গেলেন। এবারে গুরুদেব এই মঞ্চে দাঁড়িয়ে আমরাও সব নেমে গেলাম। আর ওইখানে ফটোগ্রাফাররা সবাই ফটো তুলছেন। আমাদের গুরুদেবের ফটো তুললো, আমরা যারা ছিলাম তারা সবাই ওই মঞ্চে ফটো তুললাম। একমাত্র খালি উদয়দাই ফটোটা তুলতে পারলো না, কারণ ও ক্যামেরা নিয়ে গিয়েছিল, ক্যামেরা নিয়ে ওকে ঢুকতে দেয়নি। ক্যামেরা আবার সেই বাইরে একটা দোকানে ছিল, এখানে ক্যামেরা আনতে দৌড়েছিল। যাই হোক, গুরুদেব খুব আক্ষেপ করছিলেন উদয় নন্দী মঞ্চে নেয়। ওই মঞ্চে আমাদের সবাইকার ছবি তোলা হলো। ছবি তুলে নিয়ে গুরুদেবের ওই মামার ছেলে আর বৌমা ওনাকে বার করে নিয়ে এলেন, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সব। দিয়ে ওনার গুরুদেবকে ওইখানে ঘোষণা হলো যে রাষ্ট্রপতি আইকে বৈকালে গুরুদেবকে চা খাওয়ার নেমন্তন্ন করলেন সবাইকে। যারা রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সব প্রাপককেই চা খাওয়ার নেমন্তন্ন। গুরুদেব বলছেন রাষ্ট্রপতির কাছে কি চা খাবো? হ্যাঁ, আচ্ছা বাবু আমি যাব না। হ্যাঁ, তারপরে সবাই মিলে
এই গুরুদেবের এই যাদের সব নিয়ে গেছেন তাদের সবাইকে ওই হোটেলে আসতে বললো। হোটেলে এসে গুরুদেবের সেবার জন্য যে ওরা খাবারের টিকিট দিল, সেই টিকিটটি মামার ছেলে বউকে দিয়ে দিলেন। হ্যাঁ, ওনারা ওই ইয়েতে রাষ্ট্রপতি পদক পাওয়ার যারা পেয়েছেন তাদেরকে যে খাবার দেয়া হয়েছে সেই খাবার ওনারা খাবেন। আমি আর উদয় নন্দী কোথায় খাই, তারপরে ওখানে শুনলাম হ্যাঁ যে 2টো রুটি আর 2 পিস আলুর দমের জন্য দুজনকার 48 টাকা খরচা পড়বে। আর শুনেই মাথাটা আমাদের ঘুরে গেল যে এত পয়সা লাগবে তখনকার দিনে। তা এক ভদ্রলোক বললেন, আপনারা এক কাজ করুন, এইদিকে বেরিয়ে যান, এই হোটেলের পেছনেই পাঞ্জাবি হোটেল আছে, ওখানে রুটি আর তরকারি পাবেন, ওইখানে যে খেয়ে নেন। যাই হোক, ওখানে গেলাম, দেখলাম যে 1 টাকা পিস রুটি আর পালং পনিরের তরকারি 10 টাকা প্লেট, আর আলুর দম সেও 10 টাকা প্লেট। দুজনা 3টে করে রুটি খেলাম, বেশ বড় বড় রুটি, পেট ভরে গেল। দিয়ে এসে আবার হোটেলে এসে দাঁড়ালাম। গুরুদেব আর কিছু খেলেন না ওইখানে থেকে। তখন ওনার ওই মামার ছেলে বৌমা বলে, চলুন, আপনার তো সে রাষ্ট্রপতি চা খাওয়াবে সেই বৈকালে, এখন এই কি করবেন, চলুন একটু আপনাদেরকে বেরিয়ে নিয়ে আসি। তা ওনাদেরই গাড়ি নিয়ে ছিল আর কি, মারুতি ভ্যান। ওই মারুতি ভ্যানে করে ওনার ভাই মামার ছেলে উনি চালিয়ে নিয়ে এসে আমাদেরকে হিন্দু মহাসভায় প্রথম নিয়ে এসে দেখালেন, ওইখানে দাঁড় করালেন। দিয়ে ওইখান থেকে বিড়লা মন্দির দেখালেন, তারপরে দিল্লির কালীবাড়ি দেখিয়ে আমাদের সব খাওয়ালেন। গুরুদেব আমাদের খাওয়ানো দেখে খুব আনন্দ পাচ্ছেন, আর গুরুদেব তো নিজে কিছু খাচ্ছেন না। তখন ওই মামার ছেলে বলছে, না আপনাকে কিছু না খেলে হবে না। হ্যাঁ, বলছে শেষকালে গুরুদেবকে উনি একটা ম্যাঙ্গো ফুটি কিনে দিলেন। গুরুদেব বললেন, এই আমার খুব ভালো লাগে। এমন করে মুখটা বললেন না যে আমার এইটা আমার খুব প্রিয় জিনিস, যেন উনি রোজ প্রতিদিনই খান ম্যাঙ্গো ফুটিটা। তা ওইখান থেকে আবার উনি বললেন, আপনি যখন রাষ্ট্রপতি চা খেতে যাবেন না, চলুন আপনাদেরকে আবার ঘুরিয়ে নিয়ে আসি দিল্লির কিছু কিছু জায়গা। দিয়ে ওনাদেরই গাড়ি করে আবার আমরা সবাই চাপলাম, দিয়ে গাড়ি করে ঠাসঠাসি করে বসলাম মারুতি ভ্যানে। দিয়ে রাজঘাট মানে শান্তিবন, মহাত্মা গান্ধীর সমাধিস্থল, ইন্দিরা গান্ধীর শান্তিবন, রাজীব গান্ধী তখন সদ্য হয়েছে, রাজীব গান্ধীর সমাধির স্থল বীরভূম, এই সবগুলো সমস্ত ওই জায়গাগুলো সমস্ত ঘুরিয়ে দেখাতে দেখাতে প্রায় সন্ধ্যের অবতীর্ণ। বললে চলুন ইয়েতে যেতে হবে, আমার আর উদয়দার যে যার ওই রোহিণী 19 নম্বর সেক্টরে যে আমাদের অ্যাটাচি বা আমাদের মালপত্রগুলো ছিল সেগুলো আনতে হবে। আর গুরুদেব বলছেন, ওই আমার কাছে সবাই মিলে একসঙ্গে থাকবে, ওই কষ্ট করেই থাকবে, ওই ওদের ওখানে বাইরে কোথাও থাকা হবে না। দিয়ে আবার ওইখানে সেই বাড়িতে গেলাম, সেই বাড়ি থেকে আমাদের ব্যাগপত্র নিয়ে এসে গুরুদেবের যে মামা বিনয়বাবুর ছেলে আর বৌমা একটা আলাদা ফ্ল্যাটে থাকেন, সেটা সেক্টর 9, আর বিনয়বাবুর ফ্ল্যাট হচ্ছে সেক্টর 7-এ। তা ওই মামার ছেলে বৌমা ধরলেন, দাদা আজ তাহলে আমার বাড়িতে সেবা করতে হবে। তা উনি বললেন, বেশ চলো। দিয়ে উনি এসে যেন একবারে দশভুজার মতো 10টা হাত বার করে সঙ্গে সঙ্গে গুরুদেবের জন্য খাবার তৈরি করলেন। আমাদের খাবার তৈরি করলেন গোপালদার হলু, মানে ওই দ্বিজদাস বাবুর ডাক নাম হচ্ছে হলু, তাই আমরা হলুদাই বলতাম। হলুদাকে সবাইকার খাবার ব্যবস্থা করলেন, করে ওনার বাড়ি থেকে আমরা প্রায় 9টার সময় আমাদেরকে সেক্টর 9-এ এসে নামিয়ে দিলেন। দিয়ে আমরা সেক্টর 9-এ ঢুকলাম। দিয়ে গুরুদেবের মামা
বিনয় বাবু, আর গুরুদেবের মাইমা যিনি ছিলেন উনি আবার গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ, বলেছে ভাগনার কাছে আমি দীক্ষা নেব। তা গুরুদেবের মামিমা শিষ্য, আবার গুরুদেবের মামিমা বলছে আমার গুরুদেব এসেছে, আমার গুরুদেবের সঙ্গে আমার গুরুদেবের সব চেলারা এসেছে, অতএব এইখানি সবাই কি থাকতে হবে। তা ওইখানে আমাদের একটা পাশে ছোট্ট ঘরেতে আমি আর উদয়দা রইলাম, বাকি সব ওনারা সব একটা ঘরেতেই রইলেন। যাই হোক, সেই দিন গেল। তারপরের দিন সকালবেলায় টিফিন খাওয়ার পর ওই ছেলে বৌমা এলো, এসে বলে গুরুদেবকে বললেন কোথাও বেড়াতে যাবেন? গুরুদেব বললেন আমি আর কোথাও যাব, কি আর দেখবো, ওই দেবদাস উদয়কে নিয়ে যাও, ওরা বেড়াতে ভালোবাসে। তা উনি আমাদিকে আর গোপাল বাবুকে নিয়ে, তিনজনকে নিয়ে বেড়াতে বেরোলেন। সব কিছু মানে আশেপাশে যে সমস্ত মন্দির টন্দির ছিল সেগুলো দেখিয়ে নিয়েছে। দুপুরবেলায় সেবার হলো, সেবার পর বৈকালবেলা দিল্লির যে আরো অনেক জায়গা যেগুলো দর্শনীয় আছে সে সমস্ত দর্শনীয় জায়গা গুরুদেবকে নিয়ে সঙ্গে বেরুলেন। সেই সব বেরিয়ে ঘুরে দিল্লির আপু ঘর দেখিয়ে আস্তে আস্তে প্রায় রাত 9টা বেজে গেল। মামার বাড়িতেই সেই দিন হয়ে গেল। তারপরের দিনে গুরুদেব যে মামার মেয়ে দুজন, লালি আর কিশোরী, নামগুলো ভালো নামগুলো আমি জানি না, দুটো মেয়ে আর একটা মেয়ে, 3টে মেয়ে দিল্লিতেই সব থাকে। লালি, কিশোরী আর ছোট মেয়ের নামটা ভুলে গেছি, যমুনা। ওই মেয়েরা সব দেখা করতে এলো। তা সবাই বললে যে দাদা আমাকে বাড়িতে যেতে হবে। তো গুরুদেব বললেন আমি যাবো, হ্যাঁ তোমাদের বাড়ি যাব, আমি একটু সভা করব। গুরুদেব বললেন আমি একটু সভা করব, দিয়ে একটু ভাগবতী সবার সব বাড়িতেই হলো। গুরুদেব একটু ভাগবতী কথা সব বাড়িতেই বললেন, ওনারাও প্রত্যেকেই খুশি। তারপরের দিন, সেদিনটা তো ওইভাবেই কেটে গেল। তারপরের দিনে গুরুদেবের ওই যমুনার স্বামী, মানে মামার ছোট মেয়ের স্বামী, উনি আমাকে আর উদয়নন্দীকে আর ওই গোপাল বাবুকে, হালিশহরে তিনজনকে নিয়ে দিল্লির আরো কিছু বাজারে এলেন, বাজার দেখাতে নিয়ে এলেন, পাতাল বাজার থেকে আরম্ভ করে সবকিছু। ইয়ে নিউ মার্কেট না কি একটা আছে, সেখানে নিয়ে এলেন। নিয়ে এসে উদয়নন্দী সব ঘড়ি কিনলো, আমি ঘড়ি কিনলাম, সব ঘড়ি কিনে সব নিয়ে এলাম ব্যাগ ভর্তি করে। আর ওইখানে তখন প্রথম দেখছি যে চাউমিন খাবার তৈরি হচ্ছে। উনি বললেন আপনারা খাবেন? নিরামিষ খাবার, হ্যাঁ কোনো ভয় নাই। আমরা তো বললাম হ্যাঁ হ্যাঁ খাবো, আমরা তো দুটো পেটুক, যেমন উদয়নন্দী পেটুক তেমনি আমিও তখন পেটুক। আর গোপাল বাবু বলছে কেঁচোর মতো কি সব ভাজছে, এগুলো আবার কি খাবে? হ্যাঁ, ওই আমি খাবো না। গোপাল বাবু কিছু খেলেন না, বলে তবে আপনি শুকিয়ে থাকুন। ওনার নাম হচ্ছে সুমিত বাবু, যমুনা সুমিত। হ্যাঁ, তা উনি বলে তাহলে আপনি শুকিয়ে থাকুন। তারপরে ওনা আমাদেরকে ঘুরিয়ে নিয়েছে আবার ওই মামার ইয়েতে কোয়ার্টারে নিয়ে এলেন। নিয়ে এসে গুরুদেব বললেন তাহলে কাল তো আমি এখান থেকে যাব, এখান থেকে যাব আমি মথুরা বৃন্দাবন। মথুরায় আমাদেরই এক গুরু ভগ্নী আছে, যার বাড়ি হচ্ছে মনোহরপুর। তার বিয়ে হয়েছে কাটোয়ায়, তার স্বামী ওই মথুরাতে চাঁদির কাজ করে, মানে রূপোর পালিশের। রূপোর পালি ওনারকে গুরুদেব সব আগে থেকে চিঠি দিয়ে রেখেছেন, অথচ আমাদের কিচ্ছু জানি না, বা শুনিও নে। উনি বললেন আমি ওখানে যাব। তখন দিল্লির মামার ছেলে আর বউ বললে আমরাও যাব। হ্যাঁ, তাহলে কি করে অতজন যাওয়া যাবে? গাড়ির মারুতির ভেতরে সিট গুলোকে সব খুলে দিলেন, যে ভেতরটাকে হল করে, শুধু ড্রাইভার বসবে আর ড্রাইভারের পাশে সিটটি গুরুদেবের জন্য, বাকি আমরা ভেতরে সদরঞ্জি বিছিয়ে
আর আমাকে গুরুদেব আগে থেকেই বলেছিলেন তুমি দুটো ফেস্টুন নিয়ে যাবে, একটা হিন্দিতে লেখা আর একটা বাংলায় লেখা। আমি হিন্দির লেখা ফেস্টুনটাও নিয়ে গেছিলাম, বাংলাটাও নিয়ে গেলাম। একটা সামনে, গাড়ির সামনে, আর একটা গাড়ির পেছনে বেঁধে দেওয়া হলো। এবারে গুরুদেব বললেন তোমরা সবাই নাম করতে করতে চলো গাড়ির ভেতরে। আমরা সবাই মিলে নাম করছি। উদয়দা একটু ভালো নাম করতে পারতো, গলাটা তো ভালো ছিল। তা উদয়দা নাম ধরলো, আমরা সবাই দুয়ারি করে করতে করতে যাচ্ছি। আর রাস্তা দিয়ে যত লোক গাড়ি যাচ্ছে যাচ্ছে, তারা ভাবছে কি ব্যাপারে বাবু, মারুতিতে লোক দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ ভেতর থেকে নাম আসছে এত সমস্বরে, কি ব্যাপার করে তাকিয়ে দেখছে। আর আমাদের গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে। যথারীতি গাড়ি সন্ধ্যের মুখে মথুরা এসে পৌঁছালো। মথুরায় ওখানে সেই মণি বলে যে মেয়েটি ওখানে থাকে, তার বাড়ি খোঁজা হলো কোনখানে থাকে। গুরুদেবের কাছে ঠিকানা ছিল, ঠিকানা ধরে খুঁজতে খুঁজতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো, আধ ঘন্টা ডাক। তা ওনার কাছে ঠিকানা পেয়ে ওই বাড়িতে ঢুকলাম। ওখানে ঢুকে গুরুদেব বললেন আমরা যখন ঠিকানা পেয়েছি আর গাড়ি যখন আমাদের আছে, এখন এখানে আমরা করব না। মণিকে বলে যে আমরা এতজন আছি, তুমি আমাদের সেবার ব্যবস্থা করো। দিয়ে আমাদেরকে সবাইকে বৃন্দাবন নিয়ে চলে এলেন। ওখান থেকে বৃন্দাবন 9 কিলোমিটারের মতো রাস্তা। তা উনি বৃন্দাবন নিয়ে এলেন। নিয়ে এসে উনি প্রথমে যে মন্দিরে উনি থাকতেন, যে সিজি কুঞ্জে থাকতেন, সেখানকার যার কাছ থেকে উনি পড়াশোনা করেছেন তার কাছে গেলেন। তার বয়স তখন 98-99 বছর বয়স। ওনাকে যে প্রণাম করলেন, আমাদিকে বললেন তোমরা সবাই প্রণাম করো। দিয়ে উনি আমাদের প্রণাম করালেন, বললেন এগুলো আমার শিষ্য। হ্যাঁ, হিন্দিতেই গুরুদেবই বলছেন, হিন্দিতে। তা উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এরকম, সেটা ওনাকে জানালেন। উনি তো হাত তুলে একটু আশীর্বাদ করলেন। তারপরে উনি উঠলেন, নিজে ওই 98 বছর বয়সে উঠে একটা বড় জ্বালা ছিল, জ্বালার ভেতর হাতটা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে এক মুঠো নাড়ু তুলে নিয়ে এলেন, দিয়ে আমাদের সবাইকে প্রসাদ দিলেন। আর একটি ছেলে ছিল, তাকে বলে সব জল দাও। জলটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ আমাদের যেন সমস্ত ক্লান্তিটা দূর হয়ে গেল, এত ভালো সুস্বাদু জল। তারপর গুরুদেব আমাদের কাছে ডেকে নিয়ে এলেন। এইটা হচ্ছে এই ইন্দ্রার জল, আমাদেরকে দেখাচ্ছেন। এর 200 ফুট গভীর। এর ভেতর থেকে এক বালতি জল তুলতে হলে ঠকাং 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 করে ঠুকতে ঠুকতে ওই সিকি বালতি এসে উঠতো। এইভাবে আমাদেরকে জল তুলে খেতে হতো তখনকার দিনে। আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া, হাত ধোয়া সব করতে হতো। তাই যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে সেদিন আর মন্দিরে কিছু, রাত হয়ে গেছে তো বেশি আর ঘোরালেন না। তারপরে আমাদের যে গাড়িটা যেখানে ছিল, গাড়িটাকে আমরা আর খুঁজে পাই না যে কোনখানে গাড়িটা আমাদের আছে। আমরা খোঁজাখুঁজি করছি। হ্যাঁ, শেষকালে ওনারা বলছেন আমাদের গাড়ি চুরি হয়ে গেল। হ্যাঁ, গাড়ি চুরি করে নিয়েছে। তা একজন বলছে আপনারা পুলিশে খবর দিন। দিতি দুটো পুলিশ ওই দিকেই আসছিল, বলে লাল গাড়ি কি আমাদের? আমরা বললাম হ্যাঁ। উনি বললেন ওই গলিটার মুখে পড়ে আছে। তা আমরা ঘুরে যেয়ে দেখলাম হ্যাঁ সত্যি করেই তো আমাদেরই গাড়ি এখানে গলির মুখে পড়ে আছে, অথচ আমরা রাস্তা ভুল করেছিলাম। যাই হোক, সেই রাত্রে এসে মনির বাড়িতে আমাদের সবাইকার খাওয়া দাওয়া হলো। আর ওই একটাই ঘর তো না, বড় বড় হল ঘর, সেখানে গুরুদেবের সঙ্গে সবাই একই ঢালাও বিছানা ওরা রইলেন। আমি আর উদয়নন্দীর, আমাদের আর এই ঘরে জায়গা হলো না, দুজনা ওদেরই
কাটোয়ার আরো কিছু ছেলে ওইখানে একটা মেসের মতো থাকতো, মেসের মতো ছিল, সেইখানে নিয়ে আমাদের স্থান হলো। আমরা সেখানে রাত্রিবাস হলো আমাদের। আর উদয়নন্দী যাওয়ার সময় গুরুদেবকে বলে গেলেন, বাবা কাল কোথায় যাওয়া হবে? গুরুদেব বলছেন, আমি খুব ক্লান্ত, আর কোথাও যাব না। বাবা তাহলে কালকে কি আমি তাজমহল দেখতে যেতে পারি? গুরুদেব বললেন, তা যখন এসেছো তাজমহল দেখবার শখ হয়েছে, যাবে। দিয়ে উদয়নন্দী আমাকে ধরলে তাজমহল দেখাতে। আমি বললাম, আমি তাজমহল দেখতে যাব না, আমি তাজমহল দেখেছি। এই তুমি যদি না আসো তো যাও, তাহলে আমার এত পয়সা খরচা করে এলাম, এত ইয়ে করে আমার শখটাই পূরণ, তা গুরুদেব কোথাও যাবে না আর তুমি যাবে না? কি করব, বাধ্য হয়ে ওর সঙ্গে আমি তাজমহল দেখতে গেলাম। আর এদিকে তখন গুরুদেব ওঠেননি। আর এদিকে গুরুদেব সকালে উঠে সব চা টিফিন করার পর ওনাদের ঠিক হয়েছে, যেহেতু মামার ছেলে আর ছেলের বউয়ের গাড়ি আছে, চলো। আর খবর পেলেন যে সিজি মহারাজ বর্ষানায় আছেন, অতএব ওনারা ঠিক করলেন যে সবাই মিলে বর্ষানা যাবেন। এমনকি মণিকে আর মণির স্বামীকেও নিয়েছেন। নিয়ে সবাই মিলে ওই গাড়িতেই, আমাদের দুটো জায়গা ওদের হয়ে গেছে। ওরা ভাগ্যবান। হ্যাঁ, ওরা যে বর্ষণায় যে নাম গান, সিজি মহারাজের সঙ্গে দেখা, যে সব করে এলেন। আর আমরা দুজনা তাজমহল দেখে মথুরা এসে কোয়ার্টারে এসে খুঁজে দেখছি কেউ নাই, তালা চাবি। পাশের বাড়ি বলছে ওনারা তো কখন 10টার পর বেরিয়ে গেছেন, এখন পর্যন্ত কেউ আসেননি। হ্যাঁ, হলো ভালো। উদয়নন্দী বললে, চলো কি আর করা যাবে, আমরা এই মথুরারে যে একটা দোকান রয়েছে ওখানে বসে বসে রাবড়ি খাই। দিয়ে দুজনায় রাবড়ি খেলাম। দিয়ে গুরুদেব বলছেন আসার পর, আমার কি মনটা খারাপ হচ্ছে, তোমাদের দুজনকে বললাম, অথচ আমরা বর্ষণা গেলাম, তোমরা যেতে পেলে না, আর তোমরা থাকলে একটু নাম গানটা ভালো হতো। যাই হোক, আর কি করব, আমরা কপাল চাপড়াতে লাগলাম। কপাল চাপড়ে তার পরের দিনে ওইখানে আবার ওই বৃন্দাবন থেকে মথুরা যেতে, মথুরা থেকে বৃন্দাবন যেতে যে সমস্ত মন্দির পরে, একটা 7তলা মন্দির, একটা সেই খ্যাপা বাবার মন্দির না কি আছে, সব দেখতে দেখতে আবার ফের বৃন্দাবনে গেলাম। বৃন্দাবনে যে গোবিন্দ মন্দির সব তারপরে দিন দেখা হলো। যে ওখান থেকে সমস্ত মানে যে মন্দিরে সেই তাল গাছ আছে, সোনার তাল গাছ, কোনোদিন দেখিনি, যে সোনার তাল গাছ দেখবো বৃন্দাবনে। চেয়ে দেখলাম এইটাই সোনার তাল গাছ। তারপরে যে কলসি গুলো বসানো আছে গেটের মাথায়, সবই তো সোনার। এই সবগুলো দেখলাম। দেখে গুরুদেব আমাদের সবাইকে নিয়ে চলে এলেন। দিয়ে এসে বললেন যে কালকে আমরা এখান থেকে উঠবো। আমরা আবার কোথায় যাবেন? বলছে তুমি যখন আমার সঙ্গে এসেছো, চলো না, যেখানে যাবো সেখানে তোমাকে যেতে হবে। আমার ঠিক আছে। দিয়ে তারপরের দিনে ওই মামার ছেলে বউ বলে আমরা আর ফায়দাবাদ যাব না, অযোধ্যা। আপনারা তাহলে ওদিকে আমরা ছেড়ে দিলাম। তারপরের দিন সকালবেলায় আমরা ওইখান থেকে মথুরা থেকে বাস ধরে একবারে ফয়জাবাদে এলাম। ফয়জাবাদে কানপুর স্টেশনে ট্রেনে চেপে আবার ওই ইয়েতে, মানে সারাদিন তো আমাদের খাওয়া নাই। আমি আর উদয়নন্দী স্টেশনেতে মুড়ি খাচ্ছি, গুরুদেব বলছেন, হাসছেন, যে আমরা বলছি আপনি কিছু খান। বলছে ওই ইয়েগুলো, মানে ভুট্টা ভাজাগুলো সাদা সাদা খয়ের মতো, ওই এক প্যাকেট নিলেন, নিয়ে ওই খেতে লাগলেন আর কি। ওইটাই হচ্ছে ওনার খাওয়া। আর ইয়ের জল ধরেছিলাম স্টেশনে, জল ধরেছিলাম, সেই গুরুদেব একটু জল খেলেন, বাস, আর কিছু খেলেন না। আমরা তো দুজনে পেট ফুলে ভালোই খাচ্ছি।
দিয়ে এসে আমরা যখন কানপুর থেকে আবার ফয়জাবাদে বাস চাপলাম তখন রাত 9টা। আবার ফয়জাবাদে এসে যখন পৌঁছালাম তখন রাত 3:30। ফয়জাবাদে নেমে বাস থেকে নেমে ওনার মাসির বাড়ি সম্পর্কে, মানে ওই বিনয় মামার বোনের বাড়ি সম্পর্কে ওনার মাসি হচ্ছে, তাহলে ওনার মাসির বাড়িতে এলাম। ওখানে মাসির বাড়ির ছেলেরা হচ্ছে 2 ছেলে, পরিমল ব্যানার্জি আর শ্যামল ব্যানার্জি, দুজনাই হোমিওপ্যাথিক ডাক্তার। আর দুজনাকারই খুব নাম আছে ওখানে, বাঙালি ডাক্তারবাবু বলে। যাই ওনাদের ওখানে এসে রাত 3:30-র সময় এসে যখন সেই রিক্সাওয়ালাকে বলতেই না, সে বলে হ্যাঁ হ্যাঁ জানি, মোকারি টোলা বাঙালি ডাক্তারবাবুর বাড়ি বলতি, তারা বলে ও আমাদেরকে বলতে হবে না, আমরা ঠিক নিয়ে চলে যাচ্ছি চলুন। দিয়ে আমাদের সব দুটো রিক্সাতে করে নিয়ে এখানে এসে ওনারাই হাঁটতে লাগলেন ডাক্তারবাবু ডাক্তারবাবু করে। তারপরে ওনার মাসিমা উঠে দেখলেন, গুরুদেব বললেন আমি এসেছি। মাসিমা খিলখিল করে দিলেন। ওনার মাসিমা বললেন এই তো 4টে বেজে গেছে, আর তো সকাল হতে দেরি নাই, তোমরা হাত পা ধো, ধুয়ে আমার বিছানা করেছি, এই বিছানায় শুয়ে পড়ো, আর কিচ্ছু খেতে দেবো না তোমাদেরকে। হ্যাঁ, সব শুয়ে পড়ো। ওনার ভাইপো ছিল, গোপালবাবুও ছিল। বললে এখন এই ভোর রাতে আবার খায় নাকি কিছু? মাসিমার খুব কড়া শাসন। দিয়ে গুরুদেবকে অন্য ঘরে নিয়ে গেলেন, গুরুদেবকে শোয়ার ব্যবস্থা করে। ও বাবা, আমাদের ঘুম ভাঙলো প্রায় তখন 7টা। মুখ হাত ধুয়ে উঠতেই আমাদের ডাক দিলেন গুরুদেব। গুরুদেবের কাছে গেলাম। মাসিমা বললেন তোমরা সব না খেয়ে আছো, কাল তোমাদের আমি কাউকে খাওয়াইনি, চলো টিফিন করবে, চলো আগে। দিয়ে ওখানকার যেমন খাওয়ানো সমস্ত শুধু পুরি আর বড় বড় জিলাপি ভাজা, এইসব টিফিন করালেন। করিয়ে আমাদের তো মানে মরা পেটে চড়া দিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, টিফিন মরা পেটে চড়া দিয়ে খেয়ে নিলাম। আর গোপাল বাবুকে, সেই হালিশহরের গোপাল বাবুকে তখন সেই মানে প্লাস্টিকের বোতলে জল দিয়েছে, আমাদেরও দিয়েছে, গ্লাসের কোনো সিস্টেম নাই বাড়িতে। তা হলুদা এখন মজা করে বলছে গোপাল দা আপনি এ কি করছেন, শেষকালে বোতল খাচ্ছেন? গোপাল দা বলছে আমার কি কপাল, শেষকাল আমাকে এই কথা শুনতে হলো, আমি বোতল খাচ্ছি। যাই হোক, খুব মজা করে ওনারাও খুব মজা করছেন। মানে ওই যে ডাক্তারবাবু ছেলে দুটি কথা বলছে, 2 ভাই খুব মজা করছে আমাদের সঙ্গে। হ্যাঁ, কখনো কাতুকুতু দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন এই যে জোনার ভাজাটা রয়েছে, মানে জোনার পুড়িয়ে নিয়ে এসেছেন, নিয়ে এগুলো খাও, শরীর ঠিক হয়ে যাবে। দিয়ে ওই মজা করে আমাদেরকে খাওয়াচ্ছেন আর কি। খুব খাইয়ে দেয়। তারপরে আমাদেরকে বৈকাল বেলা বললেন যে ইয়ে করতে হবে, আপনাদের বেড়াতে নিয়ে যাবো। আমরা বললাম বেশ ভালোই। তা ওনাদের গাড়ি আছে তো ফয়জাবাদে, মাসিমার ছেলেদের, উনি গাড়ি করে নিয়ে এসে বললেন যে আইকে আপনাদের রাম মন্দির নিয়ে যাব। তখন সদ্য রাম মন্দির ভাঙা হয়েছে, মানে 92 সালে বোধহয় ভাঙা হয়েছিল, তখনও ধ্বংসাবশেষ, ইট কাঠ সব চালে চারটি পড়ে। তা আমাদেরকে নিয়ে যে ওই ওনাদেরই গাড়ি করে ওনাদের বাড়ির বৌমারা আর ওই এক ছোট ভাই যে ডাক্তার পরিমল বাবু, উনি চালিয়ে নিয়ে এলেন। আর ওনাদের স্কুটারটাতে আমি আর উদয় নন্দী চেপে এলাম, উদয় নন্দীর স্কুটারটাই চালিয়ে গেল। যাই হোক, ওনারা ওইখানে আমাদের সমস্ত রাম মন্দিরে ধ্বংসাবশেষ এইসব দেখালেন। সরজু নদীর ধারে নিয়ে গেলেন, সরজু নদীর সে ব্রিজের উপর দাঁড়িয়ে সরজু নদী দেখালেন। হ্যাঁ, দেখিয়ে আমাদেরকে
বললেন চলুন হনুমান গড়গড়ির মন্দিরটা নিয়ে যাই। তা হনুমান গড়গড়ি মন্দিরে যখন এসে দেখছি যে গুরুদেবের মামা, ছেলে আর বৌমা ওরা এসে ওই মন্দিরে এসে দাঁড়িয়েছে। গুরুদেব বলছেন তোমরা কোথা গেলে? বলে আপনাকে ছেড়ে দিয়ে আমাদেরও মন হলো না, আমরা থাকতে পারলাম না, কিছু দূর রাস্তায় যেয়ে এখানে হোটেলে থেকে আবার পরের দিন এখানে চলে এলাম। গুরুদেব বলেছেন বেশ হয়েছে, ভালো, তো সবাই মিলে একসঙ্গে থাকা যাবে ওই বাড়িতে, সবাই মিলে একসঙ্গে থেকে আবার ওখানকার যে ঘটনার কথা পরে বলবো। আজকে সব বলতে গেলে গুরুদেবের এখনো 16 দিন সফরটা বাকি, এই তো মাত্র সবে 5 দিন হলো। হ্যাঁ, এইখানে বলে আজকের মতো আমি ওই রাষ্ট্রপতি সফরে যাওয়ার কথা বা ওইখানে করা, ওখানে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে হরিনাম করতে যাওয়া, সব কথা পরে বলবো। আমি এখানে আমার বিশ্রাম দিচ্ছি, হয়তো অনেকের ভালো লাগছে না। আমার আশ্রমের ভক্তরা সব উঠে পড়ছে, বলছে গল্প শুনবো আর কি, সেই জন্য আমি এখানে বিশ্রাম দিচ্ছি আমার গল্পের। অপূর্ব অপূর্ব স্মৃতিচারণ, প্রণাম জানাই। দারুণ 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 স্মৃতিচারণ, অপূর্ব স্মৃতিচারণ। যেমন বাচনভঙ্গি যেন সবাই দেখতে পেলাম পুরো ঘটনাটাকে কাকু, দারুণ লাগলো। হ্যাঁ, আমরাও যেন ঘুরছিলাম তোমাদের সাথে। একবার তোমার সঙ্গে সঙ্গে ঘুরছিলাম পুরো। না গো, ওটা তোমরা বাড়িয়ে পেয়েছো, অরিন্দম না একটুও বলিনি, আমরা একবারে জায়গাগুলো সব দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছে। তো ফয়জাবাদ থেকে ঘোরা, বাজার ঘোরা বা ফয়জাবাদ থেকে ট্রেনে ফেরার কথাটা তো বলি নে, এখন ওইগুলো বলতে গেলে আবার আর একটা দিন লাগবে। তোমার সাথে দিল্লিতে আমরাও চাউমিন খেলাম, অসাধারণ অসাধারণ। জয় গুরু রাধে শ্যাম, দেবদাস দা খুব ভালো লাগলো। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে আমরা শুনেই যাই তার মনে। আর গুরুদেব যেখানে আসছেন সেখানেই সবাই গুরুদেবের কাছে ওই মেডেলটা দেখতে চাইছেন, মানপত্র দেখাচ্ছেন, হ্যাঁ সবাইকে, আর ওনারাও দেখছেন। আর যেখানে আসছেন সেখানেই বলছেন আমি সভা করব। ফয়জাবাদ সভা হলো, আমাদেরকেও বলছেন তোমরাও বলো কিছু তোমাদের অভিজ্ঞতার কথা। আমার তো তখন বিদ্যে বুদ্ধি তো কিছুই নাই, একটাই বিদ্যে ছিল আমার তখন। হ্যাঁ, সে বিদ্যেটা হচ্ছে যে একটি গল্প আমি জানতাম, সেই গল্পটি খালি বলে সব জায়গায় আমি কাটিয়ে দিয়েছি। সেই গল্পটা এখানেও মাঝে মধ্যে কোনো সভা সমিতিতে বলি। হ্যাঁ, সেই গল্পটাকে পরের দিনও শোনাবো আর ইয়েটাও করবো, বাকিটা বলবো, বাকি 11 দিনের কথা। হ্যাঁ, বাকি 11 দিনের কথা বলবো, কারণ আজকে 9:45 বাজছে। না তাই তো, ঠান্ডাও খুব পড়েছে, সেই তো মায়েদের বাড়ি ফিরতে প্রচন্ড ঠান্ডা পড়েছে, রামচন্দ্রপুরের ঠান্ডা মানে বিখ্যাত ঠান্ডা। তাই তো। হ্যাঁ, আর মায়েরা উঠে পড়ছে ঠান্ডার ভয়ে। স্বাভাবিক। হ্যাঁ, সেই হ্যাঁ, ঠিক আছে। সবাই সমস্ত বৈষ্ণব ভক্তদের চরণে প্রণাম। তোমারও সেই চরণে প্রণাম, খুব ভালো থেকো। আগামী সৎসঙ্গে আবার শুনবো বাকিটা আমরা। অপূর্ব অপূর্ব। আজকে আমাদের সাথে সমীর দা ছিল, সমীর দা একটি গান করার কথা, সমীর দার গান শুনে আজকে আমরা জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, ভালো থেকো দিদি, জয় গুরু রাধে শ্যাম। আমাদের কাছ থেকে সামনের বারে শুনবো। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম দাদা, শোনো।